Hello and welcome to the Math Loop 96. আজকে আমরা 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 থেকে মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে আলোচনা করব, যেটা পেজ নাম্বার 554-তে রয়েছে, 554। চলো তবে অঙ্কের এই সেটটা শুরু করাই যাক। তো আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, কি দেওয়া আছে দেখো, যে সরল সুদের হারে 10 টাকা 10 বছরের সুদে মূলে আসলের 10 গুণ হলে সরল সুদের হার কত হবে। আচ্ছা, তাহলে দেওয়া আছে কি সরল সুদের হারে 10 টাকা, 10 টাকাটা তাহলে কি হবে, আসল পির ভ্যালু। তাহলে দেখা যাক, এই যে তাহলে পির ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 10 টাকা, হলো 10 বছরে, তাহলে সময় হচ্ছে গিয়ে 10 বছর দিলাম। এবার কি বলছে, সুদে মূলে আসল এর 10 গুণ। সুদে মূলে মানে কি, সুদ আসল অ্যামাউন্ট, তাহলে এই অ্যামাউন্টটা কি বলেছে, আসল এর 10 গুণ, আসল পি এর 10 গুণ, তাহলে গুণ 10 করলাম। এবার পির ভ্যালু শুরুতেই তো 10 দেওয়া ছিল, গুণ 10 করলে 100 হলো, তাই তো। আমাকে সুদের হার নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এবার আমরা ফর্মুলা কি জানি, এ সমান হয় পি প্লাস আই, হলো। এবার এর ভ্যালুটা বসিয়ে দিলাম 100, যেটা পেলাম। পির ভ্যালুও ছিল 10, বসিয়ে দিলাম। এবার প্লাস আই সমান কি হবে বলো তো, না পিটিআর বাই হচ্ছে 100। এবার তুমি জাস্ট মানগুলো বসাতে থাকো, পরপর পরপর করে মানগুলো বসাতে থাকো, দেখো ওখানে আর সমান 90% আসবে, হলো তো। আচ্ছা, মানগুলো পরপর বসিয়ে দাও, 0 0 কেটে গেল, তাহলে এখানে রয়ে গেল কে 100 সমান 10 প্লাস বাকি এদিকে তোমার আর রয়ে গেছে, তাহলে আর এর ভ্যালু পেতে গেলে এটা যে যোগ ছিল এদিকে বিয়োগ হবে, তাই তো। ওকে, নেক্সট চলে এসো পরেরটা দেওয়া আছে এরকম একটা ইকুয়েশন, তো সেখান থেকে আমরা বের করব এক্স এর মান কত। খুব সুন্দর একটা প্রশ্ন, একটু মন দিয়ে লক্ষ্য করো আগে। তাহলে দেওয়া আছে 5 প্লাস 2√6 সমান সমান এইটা দেওয়া আছে, পাওয়ার কিন্তু এক্স, তো এক্স এর মান বের করব। আমরা একটা কাজ করি, আমরা 5কে এভাবে ভাঙতে পারি, তো 3 প্লাস 2 লেখা যায় নিশ্চয়ই, বাকি কোনো পরিবর্তন আমি করিনি। আচ্ছা, এইবার একটু লক্ষ্য করো, আমি এখানে এই যে 3 লিখলাম, 3কে যদি আমরা √3 তার হোল স্কোয়ার লিখি, নিশ্চয়ই আমরা কোনো ভুল করছি না, তাই না। আর এই 2কে একইভাবে √2 তার হোল স্কোয়ার লেখাই যায়। তুমি তো সূচকের নিয়ম জানোই, সূচকের নিয়ম কি বলছে, যে অ্যাকচুয়াল 3 তার যদি √3 লিখি, তার যদি এবার আমরা হোল স্কোয়ার করে দিই, রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে কত থাকে, 3 থাকে, তাই না। জাস্ট ওটাই করলুম আমরা। তাহলে বাকিটা, আচ্ছা এইখানে একটা কাজ করেছি দেখো, √6কে আমরা ভেঙে দিয়েছি, √3 ইন্টু √2, বাকিটা রয়েই গেল। তাহলে ওভারঅল এইখান থেকে এই জায়গাটা দেখো পুরোটাই একটা ফর্মুলার অংশ, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সো এ প্লাস বি তার হোল স্কোয়ার, বাকিটা রয়েই গেল। আচ্ছা খেয়াল করো, এই অংশটা পরস্পরের কিন্তু করণী অনুবন্ধী করণী, তাই না। তাহলে যেহেতু অনুবন্ধী করণী, তাই জন্য আমরা এক্সের ভ্যালুটা কত লিখব, না -2 লিখব। অ্যাকচুয়ালি এর প্রসেস হয়, যেহেতু এমসিকিউ আমি আর বেশি বাড়ালাম না আর কি, হলো। যেহেতু তুমি এভাবে মাথায় রাখতে পারো যে যেহেতু এরা পরস্পরের অনুবন্ধী করণী, তাই জন্য আমরা এক্সের ভ্যালুটাকে কত লিখব, না -2 লিখব। আর ধরেই নাও না যে সূচকের ক্ষেত্রে বোথ সাইডে একই নিধান থাকলে সেটাকে বাদ দিতাম আমরা, তাহলে এক্স সমান কত লিখতাম, 2। অনুবন্ধীকরণের জন্য তুমি মাথায় রেখে দাও যে এখানে মাইনাস চলে আসবে, হলো। অ্যাকচুয়ালির প্রসেস হয়, এমসিকিউর জন্য আমি করলাম না আর। যাই হোক, নেক্সট চলে এসো, যে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি ও 4 সেমি। আচ্ছা, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত দেওয়া আছে বলো তো, 10 সেন্টিমিটার। তাহলে ওই বৃত্তের কতগুলো স্পর্শক থাকবে, ওই বৃত্তের কতগুলো সাধারণ স্পর্শক থাকবে, প্রশ্নটা ভালো করে বোঝো। এমন দুটো বৃত্ত যাদের ব্যাসার্ধ হচ্ছে 3 এবং 4 সেন্টিমিটার করে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব 10। আচ্ছা, দুটো বৃত্তের
ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ 3 আর এর ব্যাসার্ধ 4 ধরে নিলাম, এর ব্যাসার্ধ 3 আর এর ব্যাসার্ধ 4, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হচ্ছে না 10। তাহলে যদি 3 এবং 4 হয়, যদি এরা যদি স্পর্শ করে থাকতো, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হতো? 7 হতো, এদেরই যোগফল। যেহেতু 7 অপেক্ষা বেশি, 10 দেখাচ্ছে, তার মানে কি দুটো বৃত্ত পরস্পরের ব্যবধানে আছে, কেউ স্পর্শ বা ছেদ করে নেই। তাহলে এখান থেকে কটা স্পর্শক আসবে? সাধারণ স্পর্শক দেখো, একটা, দুটো, দুটো সরল এলো, এই একটা 3টে, এই একটা 4টে, তাই তো? মোট 4টি সাধারণ স্পর্শক এখানে সম্ভব হলো, দুটো সরল আর দুটো তির্যক। নেক্সট চলে এসো পরেরটা। ওকে, দেওয়া আছে tan আলফা প্লাস cot আলফা সমান সমান 2। এখান থেকে এর ভ্যালুটা বের করব, খুবই সোজা এবং গুরুত্বপূর্ণ বেশ। আচ্ছা, এটা ছিল, তো আমরা কটকে 1/tan আলফা লিখতেই পারি, হলো না? তাহলে আমাদের tan আলফা হয়ে গেল লসাগু। তাহলে কি হলো? tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান সমান 2 যেমনি ছিল। তাহলে tan স্কোয়ার আলফা প্লাস 1, এইটা এদিকে ভাগ আকারে ছিল, তাহলে এদিকে কি লিখবো? গুণ করে লিখবো। তাহলে 2 অফ tan আলফা। ওকে, তো এদিকে যদি নিয়ে চলে আসি, এটা এদিকে পজিটিভ ছিল, প্লাস ছিল, তো এদিকে মাইনাস আসবে। এবার পুরো অংশটা দেখো ফর্মুলা লেগে বসে আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এক মানেই তো এক স্কোয়ার, বোঝো তুমি এটা। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এদিকে যে পাওয়ার 2 ছিল, অর্থাৎ স্কোয়ার ছিল, স্কোয়ারটা ওদিকে রুট, তাহলে তোমার এক্ষেত্রে রুট জিরোর ভ্যালু কত হবে? 0ই হবে। সো tan আলফা সমান সমান তাহলে -1 এদিকে এলে +1 হয়। তাহলে tan আলফা যদি +1 হয়, তাহলে কট কত আসবে? কট মানেই কি জানি আমরা? 1/tan, তাই তো? তাহলে 1/tan হচ্ছে 1, সো 1। তাহলে কট আলফাও হচ্ছে আমাদের 1 আসবে। এইবার যেটা জানতে চেয়েছিল, tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা। অ্যাকচুয়াল ট্যানের ভ্যালু 1 এসছে, পাওয়ার 13 দিলাম, কটের ক্ষেত্রেও তাই, 1-এর পাওয়ার যাই দাও না কেন তুমি 1 এলে, তাহলে 1 যোগ 1 মানে কত আসবে? 2 হয়ে যাবে আমাদের আনসার, হলো? অপশান বির সঙ্গে এটা যাচ্ছে। নেক্সট চলে এসো পরেরটা। পরেরটা কি বলেছে? দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য দেওয়া আছে তোমার 10 সেন্টিমিটার। পার্থক্য মানে কি? অন্তর যেটা, তাদের আয়তনের পার্থক্য আবার দেওয়া আছে 8800 ঘন সেন্টিমিটার। জানতে চেয়েছে তোমাকে ব্যাসার্ধদ্বয়ের গুণফল তাহলে কত? খুব সোজা। তাহলে আমরা ধরে নিলাম দুটো গোলক যাদের ব্যাসার্ধ যথাক্রমে বড়টার জন্য বড় আর ধরলাম ক্যাপিটাল আর, আর ছোটোটার জন্য স্মল আর ধরলাম। প্রশ্নেই দেওয়া ছিল তাদের যে ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে 10। তাহলে এভাবে একটা সমীকরণ আসবে। আমাদের যুক্তিতে ব্যাসার্ধের পার্থক্য কি? আর মাইনাস আর, প্রশ্নে ছিল 10, সো দুটো ইকুয়েলস। আবার প্রশ্নে দেওয়া ছিল আয়তনের পার্থক্য হচ্ছে এইটা। আমাদের যুক্তিতে আয়তনের পার্থক্য, আগে বড়টার আয়তন দিলাম, তাহলে 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর এর কিউব। প্রশ্নে দেওয়া ছিল এটা, সো দুটোকে ইকুয়েলস করলাম, তাই তো? আচ্ছা, খেয়াল করো 4/3 পাই কিন্তু সহজেই কমন চলে আসে, তাহলে আর কিউব মাইনাস আর কিউব হলো। এবার দেখো, এটা তো ফর্মুলা তুমি জানোই, এর কিউব মাইনাস বির কিউব, বাকি অংশের কোনো পরিবর্তন করছি না, তো এর কিউব মাইনাস বির কিউব কি হয়? এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, হলো? বাকিটা থাকলোই। আচ্ছা, আমরা একদম ওপরে এই জায়গাটাতে দেখো অলরেডি একটা ইকুয়েশান তৈরি করে নিয়েছি, প্রয়োজনে 1 নাম্বার দিই। তো এই ক্ষেত্রে দেখো আর মাইনাস আর ছিল, যার ভ্যালু আমরা 10 পূর্বে পেয়েছি, মানটা বসিয়ে দিয়েছি জাস্ট, হলো? আর প্লাস 3 আর আর, এর মান আমরা জানি না এখনো, আবার আর মাইনাস আর সমান সমান 10 ছিল, বসিয়ে দিলাম। আর এদিকে যেটা ছিল যে 8800 বসালাম, এই দিকটাতে দেখো 4/3, তাহলে অনন্য হচ্ছে ওই দিকটাতে, গুণ করলে 3/4, আর পাই ছিল মানে 22/7 ছিল, তাহলে ওই দিকটায় কত আসবে? 7/22। আচ্ছা, এটাকে একটু কাটাকুটি করে নিও। আর বাকি যেগুলো মানগুলো বসিয়েছি আমরা, 10-এর কিউব কত আসবে? 1000 আসবে, তাই তো? তার
3 আর 10 গুণ ছিল, এদিকটায় কাটাকুটি করে দেখো, ফিনিশিংটা 2100 আসবে। তাহলে তোমার কি হলো বলো তো, 10 3 30 আর আর বাকি এটা যে যোগ ছিল বিয়োগ করলাম, আমার দরকার ছিল ব্যাসার্ধ দুটোর গুণফল, অর্থাৎ ক্যাপিটাল আর ইন্টু স্মল আর। করে দেখো এই আনসারটা আসবে, অপশান এর সঙ্গে যাচ্ছে। হলো? ওকে, চলো নেক্সট। পরেরটা কি দেখাচ্ছে তোমাকে? দেখাচ্ছে রাশিবিজ্ঞান থেকে এরকম তথ্যগুলোর সংখ্যাগুরু মান যদি 15 হয় তাহলে এক্স এর মান কত? আচ্ছা, আমরা সংখ্যাগুরু মান তো পড়েইছি। সংখ্যাগুরু মান কি ছিল? যে সব থেকে রিপিটেড বার যে ভ্যালুটা সেটাই সংখ্যাগুরু মান। হলো? আচ্ছা, যদি সংখ্যাগুরু মান 15 হয়, তার মানে 15কেই সর্বাধিকবার থাকতে হবে। খেয়াল করো 15 এখনো পর্যন্ত কতবার আছে? এই একটা, একবার, দুবার। আপাতত আর আমরা পাচ্ছি না। খেয়াল করো, দুবার রয়েছে, এরকম তথ্য কিন্তু আমরা আরও পাবো। এই যে 17 দেখো দুবার আছে। সো যেহেতু প্রশ্নে বলেছে সংখ্যাগুরু মানটা 15 হবে, তার মানে কি 15কে সব থেকে বেশিবার থাকতে হবে। তার মানে এই এক্সের পরিবর্তে একটা 15 বসে গেলেই 15টা হয়ে যাবে সংখ্যাগুরু মান। জানতে চেয়েছিল এক্সের মান কত, তাহলে এক্সের পরিবর্তে আমরা 15 বসাবো, অপশান এ। হলো? ওকে, চলো নেক্সট চলে এসো। পরের যে দাগ আমরা 2-এর দাগ করব, শূন্যস্থান। তাহলে এবিসি এর মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে, মোট লাভ দেওয়া আছে এত, তাহলে এ এর লাভ তার মধ্যে কত সেটা আমরা বের করার চেষ্টা করি। খুবই সোজা। দেখো, আর অনেকে এই রকম কিছু প্রশ্ন দেখে ঘাবড়ে যাবে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, কিন্তু একটু একদম সহজ বিষয়, একদম ধীর স্থিরভাবে করার চেষ্টা করো, আনসারগুলো পেয়েই যাবে তুমি। তো মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে, দেখো এবিসি এর মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে, এটা ছিল। এবার ভগ্নাংশের অনুপাত তো আমরা রাখছি না, তার জন্য কি করি, হরগুলোর লসাগু করতে হয়। তাহলে এবিসি এর লসাগু অ্যাকচুয়াল এবিসি, তাই তো? তো প্রত্যেক কটাকেই এবিসি দিয়ে গুণ করে দাও। তাহলে এবিসি দিয়ে গুণ করার দরুন এ ক্যান্সেল হলে বি, একইভাবে কাটাকুটি করে ফিনিশিংটা তুমি বের করে নিই। হলো? ব্যাস। এবার জানতে চেয়েছে কি বলো তো, না তোমাকে দেখাচ্ছে যে মোট লাভ হচ্ছে এই টাকাটা, তাহলে এর লাভ কত? তাহলে এর লাভ পেতে গেলে এই টাকার মধ্যে এ কত পাবে, না এর ভাগহার জানতে হয় তোমাকে আগে, তাই না? তাহলে এর ভাগহার কেমন করে পাবো, না ভাগহার মানেই হচ্ছে অনুপাতের পদ, আগে লিখতে হয় বাই দিয়ে আনুপাতিক সমষ্টি। তাহলে সমষ্টি বলতে কি, পদগুলোর সব যোগফল, দিয়েই দিলাম, তাই না? খেয়াল করো এই অংশ একদম একই, কাটাকুটি হয়ে গেলে জাস্ট আমার পড়ে থাকবে বিসি, এটাই আমার আনসার শূন্যস্থানের। হলো? চলো নেক্সট আমরা চলে আসি পরেরটা। পরেরটা আমাকে কি দেখাচ্ছে দেখে নাও একটু। এরম একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে সমীকরণটির এর মান ড্যাশ এর জন্য এটা আর দ্বিঘাত হবে না, মানে এর মান কত হলে এটা আর দ্বিঘাত হবে না। আচ্ছা, দ্বিঘাত যদি নাই হয় তাহলে এই এক্স স্কোয়ারের সহগ কত হওয়া উচিত, 0 হয়ে যাবে, তাই তো? দেখো সেটাই বললুম। তাহলে যদি এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ a-2 এইটা যদি 0 হয়, তাহলে সমীকরণটি আর কখনোই দ্বিঘাত সম্ভব নয়, তাই না? তাহলে এইটা যদি 0 হয়ে যায় তাহলে এর ভ্যালু কত আসবে, 2। হলো? ব্যাস, চলো এটাই আমাদের আনসার। তারপর কি বলছে, দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয়, সমান, এখানে সমান বসবে, এবং অনুরূপ বাহুগুলি ড্যাশ হয়, সমানুপাতি হয়, তাহলে দুটো চতুর্ভুজ কী হবে, সদৃশ হবে। নেক্সট চলে যাও। দেওয়া আছে 3π/8 রেডিয়ান, এই কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? আচ্ছা, এটা বৃত্তীয় পদ্ধতিতেই দেওয়া আছে, দেখতে পেয়েছো যে পাই রেডিয়ান দেওয়া আছে। আর তো আমার বৃত্তীয় নিয়ে মাথা ব্যথা নেই, তাহলে সমস্যাটা কোথায়, না সম্পূরক। আচ্ছা, সম্পূরক কি ছিল, দুটো কোণের যোগফল হতে হবে 180 ডিগ্রি, মানে হবে পাই রেডিয়ান। তাহলে দুটো মিলে পাই, তার মধ্যে একটা তোমাকে দেওয়া আছে, তাহলে অপরটা পেতে গেলে কি করবে তুমি, না জাস্ট পাই থেকে বিয়োগ করবে, তাই তো?
তাহলে 8 হয়ে যাচ্ছে লসাগু। যদি আমরা কাজ করি কত হচ্ছে এক্ষেত্রে, ও আচ্ছা একটু ভুল করা হয়েছে গো, তাহলে এ কত আসবে, এটা 8 পাই। তাহলে 8 পাই মাইনাস হচ্ছে 3 পাই, মানে কত আসবে, এটা 5 হবে। তো 5 পাই বাই 8 হলো। ওকে, তো 5 পাই বাই 8 হয়ে যাচ্ছে আমাদের আনসার। হলো। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। একটি ঘনকের 6টি তলের ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ সেন্টিমিটার। ঘনকের কিন্তু বলেছে, হ্যাঁ, 6টা তলের ক্ষেত্রফল হচ্ছে এত। আর ঘনকের 6টা তলের ক্ষেত্রফল আমরা কি জানবো, 6 স্কোয়ার। আর প্রশ্নে দেওয়া আছে 216, সো দুটোকে সমান করলাম। তো সেখান থেকে আমরা কাটাকুটি করে এরকম একটা জায়গা দাঁড়িয়েছে যে এ সমান হচ্ছে, এ স্কোয়ার সমান হচ্ছে 36, আর 36 মানেই হচ্ছে 6 স্কোয়ার। বোথ সাইডে পাওয়ার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এ সমান কত থাকবে, 6। মানে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তোমার 6। জানতে চেয়েছে ঘনকের কর্ণ, তো কর্ণ কি হয়, ঘনকের কর্ণ হয় বাহু √3, তাহলে 6√3 হয়ে যাবে আমাদের আনসার, তাই তো। ওকে, চলো নেক্সট চলো। দেওয়া আছে এই যে তথ্যগুলো, প্রদত্ত তথ্যগুলোর গড় নাকি হচ্ছে 9, তাহলে এই 2a + b এর মান বের করতে হবে। কটা তথ্য আছে একটু কাউন্ট করো তো, 1 2 3 4 5 6টা তথ্য আছে। আচ্ছা, গড় নির্ণয়ের একটা কমন ফর্মুলা আমরা কি জানি, মান সমষ্টি বাই মানগুলোর সংখ্যা। দেখো, তাহলে মানগুলো যা যা দেওয়া ছিল তাদের সমষ্টি করলুম বাই মান সংখ্যা, 6টা মান আমরা কাউন্ট করলাম। তো আমাদের দৃষ্টিভঙ্গিতে এটাই হচ্ছে গিয়ে গড়, বাট প্রশ্নে কত দেখাচ্ছে, 9। তাহলে দুটোকে সমান করলাম। এইবার দেখো বাকি তো কিছুই নেই, সমাধান করে দেখো এইরকম অবস্থায় দাঁড়াবে শেষমেশ, 2a + b = 25 আসবে। তাহলে এটাই আমাদের আনসার হবে। ক্লিয়ার? এই যে a যোগ a মানে 2a, আর +b ছিল, বাকি যে সংখ্যাগুলো দেওয়া আছে যোগ করো 29 আসবে। এবার এটা করেই দেখো 25 হয়ে যাবে আমাদের আনসার। ওকে, নেক্সট এরপরে চলে এসো। এরপরে নেক্সট আমরা 3-এর দাগ দেখব, সত্য মিথ্যাগুলো। প্রথম প্রশ্ন দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়। অবশ্যই তাই, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর কি হয়, যে সুদটা পাওয়া যায় সেই সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যায়, নতুন আসল তৈরি হয়। সুতরাং আসল কিন্তু প্রত্যেক বছরই বৃদ্ধি পায়। তো এটা একদম সঠিক ছিল, সত্য। নেক্সট, সাধারণ অনুপাতের মান ঋণাত্মক হতে পারে। আচ্ছা, সাধারণ অনুপাত বলতে আমরা কি জানি, এই যে অনেক সময় হয় না যে অনুপাত দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা একটা সাধারণ অনুপাত ধরে থাকি। সাপোজ ধরে নাও যে বৃত্তের ব্যাসার্ধ দুটোর অনুপাত হচ্ছে 2:3, ধরেই নাও। আমরা একটা সাধারণ অনুপাত ধরে নিই এক্ষেত্রে, সাপোজ আর, তাহলে আমরা কি লিখি, 2r একটা লিখি, আর একটা কি লিখি, 3r লিখি। এই আরটাই হয় সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত কিন্তু সর্বদাই ধনাত্মক, সবসময়ই ধনাত্মকই হয়। তো সাধারণ অনুপাতের মান ঋণাত্মক হতে পারে, কখনো হবে না, এটা ধনাত্মকই হয়। তাহলে এটা কি ছিল, মিথ্যা। নেক্সট পার্টটা দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো পরিবৃত্তের ব্যাস। একদম তো তাই, যে সমকোণী একটা ত্রিভুজ, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, তার পরিবৃত্ত মানে বাইরে এইভাবে করে বৃত্ত আছে, এই পরিবৃত্তের এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র কোথায়, অতিভুজের মধ্যিখানে থাকে। তাহলে অতিভুজটা কি হবে না, অতিভুজটা হবে এই বৃত্তটার একটা ব্যাস। সো একদম সত্য ছিল এটা। নেক্সট পার্টটা চলে যাও, sin a + sin b = 2। তাহলে একটা কন্ডিশন, দুটো কন্ডিশন দেওয়া আছে, আমাকে যাচাই করতে হতো যে এইটার ভ্যালু নাকি হাফ। তো আমরা দেখি একটু, একদম সোজা একটা প্রশ্ন, sin a + sin b = 2। আচ্ছা, 2কে আমরা এভাবে ভাঙতে পারি, 1 + 1 ভাঙা যায় তো। আচ্ছা, নেক্সট আমরা তাহলে সাইনের জন্য একটা 1 নিতে পারি, তো sin a = 1 লিখতে পারি, আবার sin b = 1 লিখতে পারি। 2কে তো ভেঙে নিলাম, 1 + 1, তাহলে সাইনের জন্য 1 নিলাম, আবার sin b-র জন্য 1 নিলাম। আচ্ছা, sin a = 1 ছিল, অ্যাকচুয়াল সাইন থিটার কোনো একটা ভ্যালু ছিল 1, আদর্শ কোণের টেবিলটা মনে করো। তো সেক্ষেত্রে আমরা কি জানি, অ্যাকচুয়াল সাইন 90 ডিগ্রির ভ্যালুই হয় 1।
তো বোথ সাইড থেকে তাহলে এখানে 1 এর পরিবর্তে আমরা সাইন 90 ডিগ্রি লিখি। একই গল্প এই দিকটাতেও ঠিক তাই হলো। ব্যাস, তাহলে বোথ সাইড থেকে যদি সাইনটাকে আমরা রিজেক্ট করি, a সমান সমান 90, একই যুক্তিতে b সমান সমান 90 হলো। ওকে, আচ্ছা তোমাকে বের করতে বলেছে যে কোশেক a প্লাস কোশেক b এর মান কত। আচ্ছা, a এবং b এর মানগুলো তো 90 করে পেয়েই গেছি, বসিয়ে দিলুম। আচ্ছা, সাইন 90 যদি 1 হয় তাহলে কোশেক 90 কত আসবে? সেই 1 প্লাস 1 মানে কত আসবে? অ্যাকচুয়াল 2 আসবে। তো প্রশ্নে দেওয়া ছিল হাফ, এটা মিথ্যা ছিল। নেক্সট চলে এসো। চোঙের আয়তন তার ব্যাসার্ধ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে থাকে। দেখা যাক চোঙের আয়তন কি হয়। চোঙের আয়তন ভি সমান হয় চোঙ, তো পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই যে আয়তনটা দেখো, ব্যাসার্ধ এবং উচ্চতা এর সঙ্গে যৌগিক ভেদেই অবশ্যই আছে, তাই না? এটা মনে মনে এখানে ধ্রুবক আনো না, এই ধরেই নাও এখানে একটা ভ্যারাইজেস আছে, সমানুপাতি চিহ্ন আছে। তার মানে কি হচ্ছে, এই ব্যাসার্ধ এবং উচ্চতার সঙ্গে আয়তনটা অবশ্যই যৌগিক ভেদে আছে। সো এটা একদম সত্য ছিল। পাঠটা চলে যাও। কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরুমান সমাপতিত হলে উক্ত বিভাজনটি বিপ্রতিসম বিভাজন হয় না। এটা ভুল ছিল, এটা মিথ্যা। নেক্সট পরেরটা চলে যাও। পরেরটা চলে যাও 4-এর দাগ এসে কিউ। তাহলে বার্ষিক 7.5% সুদের হারে দেওয়া আছে তোমাকে যে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর নির্ণয় করতে দেওয়া আছে। হলো, অ্যাকচুয়ালি এটা একটা লং কোশ্চেন হয়, হ্যাঁ। তো দেওয়া আছে যেহেতু 2 নম্বরের জন্য আমরা দেখি। তাহলে কি হলো, সুদের হার দেওয়া আছে দুটো সুদ, এই জন্য সরল বা চক্রবৃদ্ধি না লিখে একবারেই করছি। সরল সুদের হার ভ্যালু অফ আর সমান সমান দেওয়া আছে 7.5%। আসল দেওয়া আছে পি, প্রিন্সিপাল হয় 12,000। সময় যেহেতু দুটোই মানে চক্রবৃদ্ধি এবং সরল দুটোরই প্রসঙ্গ এসছে, সো সময়টাকে আমরা এন ধরে নিলাম। এন হচ্ছে 2 বছর। এইবার প্রশ্নে দুটোর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর বের করতে দেওয়া আছে। তাহলে অন্তর, চক্রবৃদ্ধি সুদ তো বেশিই হয়, তাই না? তাহলে আগে চক্রবৃদ্ধি সুদ দিলাম, মাইনাস দিয়ে সরল সুদ, ফর্মুলা তো জানি আমরা। হলো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। আর সরল সুদের ক্ষেত্রে কি হয় না, পি টি আর বাই 100। অ্যাকচুয়াল আমরা সময়টাকে যেহেতু এন দিয়ে ডিনোট করলাম, তাহলে এখানে টির পরিবর্তে এন দাও। বাকি মানপত্রগুলো পরপর করে বসিয়ে দাও। এখানে একটু আমি লঘিষ্ঠকরণ করে নিয়েছি, এই জায়গাটাতে দেখো কাটাকুটি হয়ে গেছে। আর বাকি যে জায়গাটা থাকলো, পয়েন্ট তুললে কিন্তু আরও একটা শূন্য বাড়বে, তাই না? আর তাহলে হলো কি, 1000 একে 1000 যোগ 75 মানে 1075। আর ওই দিকটার ক্যালকুলেশন করে এই যে কাটাকুটি করলুম, তার ক্যালকুলেশন করে 1800 থাকবে। আর এইটাকে তুমি অবশ্যই একটু কাটাকুটি করো, কাটাকুটি করে আমি একটু রাফে করে নিয়েছি। তো একদম 25-এই কাটবে, বুঝলে? 25-এ কাটলে ওপরটা কত 43 আর নিচেরটা 40, তার হোল স্কোয়ার সমান সমান এইটা থাকবে। হলো, তো তারপর যে অবশিষ্টটা লক্ষ্য করো, এই যে তাহলে 12,000 আর এইটাকে একটুখানি আমরা ভেঙে নিয়েছি, 43 স্কোয়ার গুণ করবে এইটা আসবে, আর 40 স্কোয়ার জানোই এটা আসবে, 4 4 16 দুটো শূন্য মাইনাস 1 সমান সমান এইটা। এবার কি হলো না, এইবার এটাকে সমাধান করে নিয়েছি, তাহলে এইটা লসাগু আসবে। তাহলে এদিকে 1600, এইটা থেকে 1600 বাদ দিও, 249 আসবে। কাটাকুটি করে দেখো, ফাইনালি গল্পটা পরপর করে এইটাই থাকবে, এইট, এই 135/2 সমান 8। হলো, ওকে, চলো নেক্সট। বোঝা গেল তো? পরেরটায় আমরা চলে আসি, যে 1 মিনিট, পরেরটা এটা। এবিসি একত্রে একটি ব্যবসা শুরু করে অংশীদারি কারবার থেকে। মূলধনের হাফ অংশ এ আর 1/3 অংশ বি এবং অবশিষ্ট
যেটা সেটা সি দিয়েছে, তাহলে লভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। তাহলে কি দেওয়া আছে দেখো, যে এবিসি একত্রে একটা ব্যবসা শুরু করে, এ দিয়েছে কত বলো তো? এ দিয়েছে মূলধনের হাফ অংশ, তাহলে এর মূলধন হচ্ছে কত? হাফ। প্রশ্নে বলেছে বি এর মূলধন 1/3 দিলাম, আর সি অবশিষ্টটা দিয়েছে। আচ্ছা, আমরা মোট মূলধনকে 1 অংশ ধরে নিই নাকি? তো মোট মূলধন যদি 1 অংশ হয়, তার মধ্যে এইটা যদি এ দেয়, এটা যদি বি দেয়, প্রশ্নের ডিমান্ড অনুসারে অবশিষ্টটা কে দিয়েছে? অবশিষ্টটা দিয়েছে কে? না, অবশিষ্টটা দিয়েছে সি। তাহলে সেই অবশিষ্টটা আমরা কেমন করে বের করব? তাহলে মোট যদি 1 অংশ হয়ে থাকে, তাহলে এদের দুটোর যোগফলকে ওখান থেকে জাস্ট বাদ দিলেই হয়ে যায়, হলো? ব্যাস, 1/6 অংশ। তাহলে এদের মূলধনের পরিমাণের অনুপাতটাই হয় লভ্যাংশের পরিমাণের অনুপাত, তাই না? তাহলে এর মূলধন এইটা হাফ, বি এর মূলধন এইটা ছিল, আর সি এর মূলধন আমরা এইটা বের করলাম। তাহলে লভ্যাংশ বন্টনের যে অনুপাত, লভ্যাংশ বন্টনের যে অনুপাত, তাহলে সেটা কি আসবে? অনুপাত সমান সমান জাস্ট ওইটাকে লিখলাম আমরা। এইবার যেহেতু এটা ভগ্নাংশের অনুপাত, ভগ্নাংশের অনুপাত তো আমরা রাখবো না, তাহলে আমরা কি করব? না, হরগুলো লসাগু করব। লসাগু করে দেখো কত আসবে? 6। হলো? তাহলে প্রত্যেক কটা ভগ্নাংশকে 6 দিয়ে গুণ করব। 6 একে 6, প্রত্যেক কটাই। এবার কাটাকুটি করে দাও। 2 3 6, 3 2 6, 6 একে 6। তাহলে এটাই হলো আমাদের আনসার, 3:2:1। হলো? চলো নেক্সট, পরেরটায় আমরা চলে যাই। পরেরটা বলতে আমরা 3-এর দাগ দেখব। বলছে কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে? আচ্ছা, বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার একটা শর্ত ছিল না, যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হয়, নিরূপক 0। ব্যাস, ওটাই তো তুমি অ্যাপ্লাই করলেই আনসার পাবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান ছিল। তাহলে এবার বির ভ্যালুটা খোঁজো। বি মানে কি? এক্সের সহগ মানে 3 তার স্কোয়ার, মাইনাস 4, এ হচ্ছে গিয়ে এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 2, এবং সি হচ্ছে কে সমান সমান 0। সমাধান করেই দেখো, 3 স্কোয়ার কত আসবে? 9 আসবে। 4 2 8 সমান সমান 0 এদিকটায়, +9 এদিকে গেলে -9 হয়, কাটাকুটি হলো, তাহলে কে এর ভ্যালু 9/8 হলো। চলো নেক্সট, আমরা চলে আসি 4-এর দাগে। ভেদ থেকে একটা প্রশ্ন দিয়েছে, 1/x ভ্যারাইজেস 1/y হলে এটা প্রমাণ করতে হবে। একদম সোজা, কিচ্ছু নাই এদের মধ্যে। তাহলে এরম একটা সম্পর্ক দেওয়া আছে। এবার আমরা কি জানি? সমানুপাতি রাখবো না, ভ্যারাইজেস রাখবো না, তাহলে রিমুভ করতে গেলেই একটা ভেদ ধ্রুবক আনতে হয়। কে ধরলাম, লিখবে অবশ্যই কে হলো ভেদ ধ্রুবক, লিখতে হবে কিন্তু, নতুবা নাম্বার কাটবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে ওয়াই ক্রস মেরে দাও, ওয়াই একে ওয়াই সমান সমান হচ্ছে এইটা। তো আমরা ওয়াই এর ভ্যালুটাকে বের করলাম, এইটা হলো। নেক্সট, আমাকে প্রমাণ করতে হতো এইটা। আচ্ছা, ভেদ সম্পর্ক প্রমাণ করার সবথেকে সহজতম গল্পটা কি? যে প্রথম অংশ বাই এই অংশটা, এই অংশ সমান সমান ধ্রুবক প্রমাণ করলেই হয়। ব্যাস, চলোই না। তুমি তো ওয়াইয়ের মান জানো, তো প্রথম অংশ বাই দ্বিতীয় অংশ করলাম, ওয়াই এর পরিবর্তে জাস্ট তুমি মানগুলোকে বসিয়ে দাও। ওয়াইয়ের মান ছিল কে এক্স, বসালাম, ওয়াইয়ের যে স্কোয়ার ছিল তার ভাগিদার তো প্রত্যেকেই, হলো। আর এখানে জাস্ট ওয়াইয়ের মানটা পুট করো, আর এই জায়গাটা থেকে দেখো এক্স কিন্তু কমন বেরোতে চায়, তাহলে এক্সকে যদি কমন নিয়ে নিই, ভেতরে থাকে কে? 1 প্লাস কে, হলো। আচ্ছা, এক্স স্কোয়ার অ্যান্ড এক্স গুণ হওয়ার দরুন এক্সের কিউব, তাহলে লবত্ব তো কেটেই যায়, তাহলে লবে কত? 1, লবে হচ্ছে 1, আর হরে কত? এইটা কেটে গেছে, তাহলে হরে হচ্ছে কে স্কোয়ার আর এই অংশটা, তো এটা তো ধ্রুবকেরই অংশ। তাহলে ধ্রুবক যদি হয়, আমার তো টেন্ডেন্সি ছিল কি, ডেস্টিনেশান ছিল কোনো ক্রমে ধ্রুবক প্রমাণ করা। ব্যাস, হলোই। তাহলে প্রমাণ তো করাই যায় এভাবে, হলো। ওকে, নেক্সট চলে এসো। পরের যে প্রশ্নটা আমরা দেখছি, 5-এর দাগ। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের
একটি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে কত? 8 সেন্টিমিটার। বের করতে হবে কেন্দ্র থেকে জ্যাটার দূরত্ব কত। একদম সোজা। তাহলে এটা একটা বৃত্ত। এইবার ধরে নাও এবি একটা জ্যা, প্রশ্নেই দেওয়া আছে একটা জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, সো আমাদের এবি হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে বলো তো? বলছে 10 সেন্টিমিটার, 1 মিনিট, 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত। তাহলে ও থেকে এ কি হয়? একটা ব্যাসার্ধ। ব্যাস যদি 10 হয় তাহলে ও এ ব্যাসার্ধ হবে তার অর্ধেক, অর্থাৎ 5 সেন্টিমিটার। হলো? তাহলে এইটা হলো 8 সেন্টিমিটার, এইটা হলো কত? 5। আমাকে জানতে চেয়েছে দূরত্ব কত। কেন্দ্র থেকে দূরত্ব মানেই লম্ব দূরত্ব। সো দ্যাট ওপি পারপেন্ডিকুলার টু এবি, ওপিটা এবি এর ওপর লম্ব আছে, তাই না? আচ্ছা, পুরো এইটা যদি 8 হয়ে থাকে, আমরা কি জানি এটা তার অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে এপি কত হয়ে যাবে? 4 সেন্টিমিটার। আমার টার্গেট হচ্ছে ওপি। তাহলে পিথাগোরাস থিওরেম ব্যবহার করো। ওপি সমান সমান আমরা কি লিখতে পারি? না, ওপি সমান সমান হচ্ছে গিয়ে এইটা পেতে গেলে কি √, ও এর স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। এবার জাস্ট তুমি ডেটাগুলোকে পুট করে দাও। ডেটাগুলো পুট করে দিলে দেখো তুমি 3 সেন্টিমিটার আনসার পেয়ে যাবে। হলো? চলো নেক্সট। পরেরটা দেখো। পরেরটা দেখাচ্ছে তোমাকে যে এবিসি ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত আছে। এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত এবি, বিসি এবং সিএ অর্থাৎ 3টে বাহুকে যথাক্রমে পি, কিউ এবং আর বিন্দুতে স্পর্শ করেছে এবং বলেছে এপি নাকি 4 সেন্টিমিটার। আচ্ছা, একটু আমরা এই পর্যন্ত ছবিটা বুঝে নিই। একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত হলো এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্ত, এবং বৃত্তটা এ বি বাহুকে পি বিন্দুতে, বিসি বাহুকে কিউ বিন্দুতে এবং এসি বাহুকে আর বিন্দুতে স্পর্শ করে আছে। ছবিটা বোঝা গেল? আচ্ছা, প্রশ্নের ডিউ যে অংশটা তুমি একটু দেখো, যে দেওয়া আছে ওবি হচ্ছে 6 সেন্টিমিটার, সরি এইটা এপি হচ্ছে 4 সেন্টিমিটার, বিকিউ হচ্ছে 5 সেন্টিমিটার এবং সিআর হচ্ছে গিয়ে তোমার 6 সেন্টিমিটার। একটু ছবিতে বসিয়ে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এপি 4, বিকিউ হচ্ছে 5 এবং এইটা হচ্ছে 6 দেওয়া আছে। জানতে চেয়েছে যে ত্রিভুজটার পরিসীমা কত। দেখো, এবিসি ত্রিভুজের পরিসীমা, এর থেকে সোজা কিছু হয় না, একটু ভালো করে বোঝো। বাবু, যদি এ বিন্দুকে আমরা বৃত্তের বহিস্থ বিন্দু ধরি, বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকলাম, এপি এবং এ আর, লজিক্যালি এরা দূরত্বগত দিক থেকে এদের সমান দূরত্ব নাকি? তো এপি এবং এ আর সমান, সো এটা যদি 4 হয় তাহলে এটাও 4, আবার এটা যদি 5 হয় এটাও 5, আবার এটা যদি 6 হয় তাহলে এটাও 6। আশা করি একদম স্পষ্ট। এবার জানতে চেয়েছে পরিসীমা। পরিসীমা মানে কি? ত্রিভুজের আউটলাইনটার সমষ্টি, মানে সবগুলোকে জাস্ট যোগ করে দাও, জাস্ট তুমি যোগ করে দাও। তাহলে 4, 5, 5, 6, 6, 4 হলো। যোগ করে দেখো এইটা আসবে। বোঝা গেল নিশ্চয়ই? চলে এসো নেক্সট। এবিসিডি একটা আয়তকার চিত্র। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিন্তু এটা, বেশ গুরুত্বপূর্ণ। এবিসিডি একটা আয়তকার চিত্রের অভ্যন্তরে ও একটা বিন্দু, যেখানে ওবি 6, ওডি 8, ও এ হচ্ছে 5, তাহলে ওসি কত? খুব গুরুত্বপূর্ণ। এটা পিথাগোরাসের উপপাদ্য এই অধ্যায় থেকে নেওয়া। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটা বিন্দু। এবার ওসি ও এ দেওয়া আছে 5, ওসি জিজ্ঞাস্য জানি না এখনো, আর ওবি দেওয়া আছে এটা 10 আর এইটা দেওয়া আছে 8। হলো? তাহলে আচ্ছা 10 ছিল কি? 1 মিনিট, একটু ওবিটা কত ছিল একটু দেখব। ওবি হচ্ছে 6, আচ্ছা এটা 6 লিখেছিলাম, এটা হচ্ছে 6। হলো? তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে ওসি। আচ্ছা, এই জিনিসটা মাথায় রেখো, এইটা কোনো একদিন প্রমাণ করে দেখানো যাবেক্ষণ। যদি আয়তকার চিত্রের অভ্যন্তরে কোনো বিন্দু থাকে, সেক্ষেত্রে এটা নিয়মটা মাথায় রাখতে হবে। নিয়মটা সহজেই মাথায় রাখা যায়, যে ও এর স্কোয়ার যোগ ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার যোগ ওডি স্কোয়ার।
কোনো একদিন প্রমাণ করে এখন দেখানো যাবে। জাস্ট মানগুলোকে তুমি বসাতে থাকো, তুমি অলরেডি এখান থেকে ভ্যালু পাবে। তো তুমি ওসির ভ্যালু তোমার চাই, তাহলে ওসি স্কোয়ারটা থাকলো, আর এটা এদিকে যোগ ছিল, ওদিকটাতে বিয়োগ করে নিয়ে গেলাম এবং সেই সঙ্গে মানগুলোকেও বসিয়ে দিয়েছি, বুঝলে? আচ্ছা, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, 5 স্কোয়ার 25, ক্যালকুলেশন করে দেখো, এই পর্যন্ত 75 আসে। এবার আমার তো ওসি স্কোয়ার ছিল, শুধু ওসি কত তাহলে? স্কোয়ারটা রুট হয়। আচ্ছা, আমরা 75কে ভেঙে নিলুম, 25 3 75, আর 25-এর দরুন বাইরে কত 5 বেরোচ্ছে, √3। ওকে, চলো নেক্সট। তাহলে নাম্বার 8 নিয়ে কথা হোক আমাদের। নাম্বার 8 কি দেখাচ্ছে? দেখাচ্ছে a প্লাস বি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা দেখাতে হবে, একদম সোজা। তাহলে আমরা পাচ্ছি কি? চলো, এটা পুরোক্ষণ থেকে কাজ দেওয়া আছে, a প্লাস বি সমান 90। এবার আমাদের বাম দিকটা দেখাচ্ছে এইটা, হলো। এইবার দেখো আমি করলাম কি, আমি এই বিটার ওপরে কাজ করলাম, চাইলে এটার ওপরেও করা যায়। তাহলে বিকে রিমুভ করতে গেলে কি হবে বলো তো? বিকে এইখান থেকে রিমুভ করতে গেলে তাহলে 90 মাইনাস এ, তাই না? ব্যাস ব্যাস, তাহলে 90 মাইনাস এ দিলাম, বাকি কোনো পরিবর্তন করছি না। তো tan 90 মাইনাস এ, অর্থাৎ tan 90 মাইনাস থিটা সমান সমান হয় cot থিটা, দিলাম। থিটা বলতে এ ছিল। আচ্ছা, কটকে এখানে স্টেপ জাম্প করা যায়, বাট অনেকে বুঝবে না, এই জন্য আমি করলাম, একটু ভেঙে নিলাম। তাহলে cot এ সমান সমান 1/tan এ লেখাই যাবে। তাহলে জাস্ট এটা অনন্যক হয়ে যায়, 1 আছে তো, তাই না? তাহলে অনন্যক হবে। তাহলে এটাকে লিখবো tan স্কোয়ারে। তো 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান সমান হবে কি sec স্কোয়ার থিটা। বাট আমার ডান দিকটা ছিল কোসেক স্কোয়ার বি। আচ্ছা, আমি এদিকটা তুললাম কোসেক স্কোয়ার বি। এবার বির রিপ্লেসমেন্ট আবারও কে আসতে পারে? 90 মাইনাসে। এই যে বির রিপ্লেসমেন্ট 90 মাইনাসে, তাহলে বির পরিবর্তে জাস্ট আমরা 90 মাইনাস এ দিলাম। তাহলে কোসেক 90 মাইনাস থিটা সমান সমান হবে সেক থিটা। স্কোয়ার ছিল বসলো, থিটা বলতে এখানে এ ছিল। এবার দেখো বাম দিক এবং ডান দিক দুটোই সেম, তাহলে প্রমাণ হলো। ওকে, চলো নেক্সট। পরেরটা হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে দেওয়া আছে কি, ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে মাটি থেকে ঘুড়িটা কতটা ওপরে আছে বের করতে হবে। চলো, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে তুমি করেইছো অঙ্কটা। তাহলে এইটা সমতল ভূমি, কেউ একজন এইখানে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছে, তাহলে এইটা হয়ে যাবে সুতো, আর ঘুড়িটা থাকবে এখানে। বলছে ঘুড়িটা কতটা উঁচুতে আছে, তাহলে এইখান থেকে যদি আমরা লম্ব দূরত্বটা নিই সেটাই হবে উচ্চতা। তো এটাই আমার কাছে জিজ্ঞাস্য। সুতোর দৈর্ঘ্য কিন্তু 20√3, আর কোনটা 60 ডিগ্রি। ছবি তো আঁকতে জানোই তুমি, এভাবে আঁকতে হয়। আচ্ছা, একটু এখানে লেখার চেষ্টা করো যে এ বিন্দুতে ঘুড়ির অবস্থান, আমি লিখলাম সেটাই, এবং বি বিন্দুতে কে আছে? ব্যক্তির অবস্থান, যে দাঁড়িয়ে ঘুড়ি উড়াচ্ছিল তার অবস্থান। আর এই এসিটা লম্বরূপে আছে বিসির ওপরে। আর বাকি যা যা ডেটাগুলো ছিল বসালাম। আচ্ছা, আমার যে ডেস্টিনেশান ছিল এইটাকে পাওয়া, এসি পাওয়া। এই থিটার রেসপেক্টে এইটা কি লম্ব, আর এইটাকে অতিভুজ। আর লম্ব আর অতিভুজ দিয়ে ত্রিকোণমিতিক অনুপাত কে হবে? না সাইন। হলো। তাহলে আমরা এই থিটার রেসপেক্টে সাইন 60 ডিগ্রি সমান সমান কি লিখব? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে এসি বাই অতিভুজ হচ্ছে কে? এবি। হলো, দিলাম। এবার সাইন 60-এর ভ্যালুটা বসিয়ে দাও, √3/2 হয়। ভ্যালুগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে। এসি থাকলো, আর এবির ভ্যালুটা কত বলো তো? 20√3। পরপর করে বসিয়ে দাও, এবার তুমি এসির ভ্যালু এমনিই পেয়ে যাবে, তাই তো? ক্রস করে দাও না, এসির সঙ্গে 2 গুণ হচ্ছে, মাথায় রাখো। আর এটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে, দুইটা যে গুণ ছিল এদিকে ভাগ গেল। তাহলে কি হচ্ছে? √3 3 হলো, আর একটু কাটাকুটি করে দাও, 2 10 20, মানে 10 গুণ 3 মানে কত হচ্ছে? 30। অতএব দিয়ে তুমি আনসার লিখবে কিন্তু। চলো নেক্সট। পরেরটা কি দেখাচ্ছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কু যার আয়তন হচ্ছে 198 ঘন সেন্টিমিটার। শঙ্কুটির লম্ব উচ্চতা, মানে উচ্চতা, তার ভূমির ব্যাসার্ধের 7 গুণ। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত? একদম সিম্পল একটা গল্প। তাহলে কোনো একটা লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে কথা হচ্ছে, কোনো একটা লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে কথা হচ্ছে। বলছে শঙ্কুর
লম্ব উচ্চতা হবে ভূমির ব্যাসার্ধ যা তার 7 গুণ। তাহলে ভূমির ব্যাসার্ধ কত সেটা আমাকে আগে বুঝতে হয়। অ্যাকচুয়াল যে শঙ্কু, সরি কোথায় গেল, 1 মিনিট, একটা ছাড়া হয়ে আছে, চলো এটা শুরুই হয়ে গেছে যখন হোক। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এইটা, আর লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা হচ্ছে ভূমির ব্যাসার্ধের 7 গুণ। তাহলে ভূমির ব্যাসার্ধ তোমাকে আগে অবশ্যই জানতে হবে। ভূমির ব্যাসার্ধ কত? ধরে নিলাম শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে 8, তাহলে উচ্চতা হচ্ছে কত? 7r। হলো? ওকে। তাহলে প্রশ্নে দেওয়া ছিল আয়তন হচ্ছে 198। আমরা ওর আয়তন জানি শঙ্কুর 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ। ডেটাগুলো পরপর করে পুট করে দেখো যে আর এর কিউব সমান সমান 27, মানে 3 কিউব আসবে, কাটাকুটি করবে। আচ্ছা, বোথ সাইডে পাওয়ার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আর সমান সমান 3। আর এর ভ্যালু পাচ্ছ তুমি, তোমার ডেস্টিনেশান ছিল তির্যক উচ্চতা। আচ্ছা, এখান থেকে তুমি যেহেতু আর পেয়ে গেছো তাহলে তুমি উচ্চতাটাকেও পেয়ে যাবে। উচ্চতা ছিল 7r, তাহলে উচ্চতা হচ্ছে 7r মানে 3, 3 7 21। তাহলে এইখান থেকে তুমি এবার তির্যক উচ্চতা এল বের করো। এল বের করার সূত্র তো তুমি জানোই, √r² প্লাস h²। ভ্যালুগুলো পুট করে দাও, দেখো এরকম আসবে পরপর করে। 3 স্কোয়ার 9, 21 স্কোয়ার 441, যোগ করো 450। একটু মৌলিক উৎপাদকে ভেঙেই দেখো না, তাহলে এটাকে ভাঙলে 2 দিয়ে যদি ভাঙি 225, আর না ভাঙলেও চলে। 2 গুণ 225 করলাম, 225 পূর্ণবর্গ, তো বাইরে বেরোচ্ছে কত? 15, নাকি? √2 রয়েই গেল। তাহলে এটাই অতএব দিয়ে তুমি আনসার লিখবে কিন্তু। চলে এসো নেক্সট, একটা ছাড়া আছে আমাদের। 10-এর দাগ। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2। ভূমির পরিধির অনুপাত বলে দেওয়া আছে 3:5। আয়তনের অনুপাত একদম সোজা। তো তুমি আয়তন পৌঁছাবে তখনই যদি তুমি ব্যাসার্ধগুলো জেনে থাকো। তাহলে চোঙ দুটোর ব্যাসার্ধ ধরে নিলাম পর্যায়ক্রমে, একটা স্মল আর একটা ক্যাপিটাল আর। প্রশ্নে বলে দেওয়া ছিল তাদের পরিধির অনুপাত, ভূমির পরিধি। এবার ভূমির, যেহেতু আমরা চোঙ নিয়ে কথা বলছি, পরিধিটা কেমন? পরিধি এইটা, পরিধি হচ্ছে বৃত্তাকার, মানে বৃত্তের পরিধি 2πr। তাহলে দুটো যেহেতু ছিল, 2π ছোট আর বাই 2π ক্যাপিটাল আর। প্রশ্নে দেওয়া ছিল 3:5, 2π 2π ক্যান্সেল করো, তাহলে r/r সমান হচ্ছে এইটা। গেল? এবার আয়তনের অনুপাত। আয়তন কি জানি? πr² h হবে, পাই দিলাম, r², আর প্রথমটার জন্য 3, তার স্কোয়ার এইচ। প্রশ্নে দেওয়া আছে দেখে নাও, এই যে উচ্চতার অনুপাত 1:2, তাহলে 1 দিলাম আর এটার জন্য 2। ব্যাস, কাটাকুটি করে দেখো ফিনিশিংটা 9:50, 9:50, 50। হলো? চলে যাও নেক্সট। পরেরটা কি দেখাচ্ছে? রাশিবিজ্ঞান থেকে। ঊর্ধ্বক্রমে সাজানো এই যে তথ্যগুলো, এই তথ্যের গড় ও মধ্যমা সমান, তাহলে এক্সের মান কত? এটা কিন্তু ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, তো গড় আর মধ্যমা সমান বলেছে। আমরা একটা কাজ করি, কটা তথ্য আছে মোট গুনে ফেলি। গুনে দেখো 6টা তথ্য আছে। তাহলে এন মানে হচ্ছে গিয়ে আমার পর্যবেক্ষণ সংখ্যা সমান সমান 6, যেটা যুগ্ম। আর যুগ্ম তথ্যের মধ্যমা নির্ণয় তো করতেই জানি আমরা, ফর্মুলা কি ছিল? হাফ ইন্টু n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান। ব্যাস, এবার তুমি মানগুলো বসাও না। n/2 মানে কত হচ্ছে? n যদি 6 হয় তাহলে n/2 কত আসবে? 3 আসবে, তাই তো? তাহলে 3তম মান, আর এদিকে 3 যোগ 1 মানে 4তম মান। এবার গুণে দেখো 3তম মান তোমার কোথায় হচ্ছে? 1 2 3, 3তম মান মানে 10 দিলাম, আর 4তম মান মানে ঠিক পরেরটা অর্থাৎ 12 দিলাম। তো 12 10 মানে 22/2 মানে কত হচ্ছে? আমাদের 11 হয়ে যাচ্ছে। আর ওই 6টা তথ্যের গড় আমাদের যুক্তিতে কী হবে? মানগুলোর সমষ্টি বাই মান সংখ্যা করলাম, এরকম একটা রেজাল্ট এসছে। প্রশ্নে বলেছে দুটো পরস্পর সমান। ব্যাস, সমান করেই দাও, এক্সের ভ্যালু তুমি পাবে 17। বোঝা গেল নিশ্চয়ই? ওকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ করব, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। চলো দেখা হবে আর একটি ভিডিওতে। চলো টাটা।